নমস্কার। নিউজ 18 বাংলা ডিজিটালে অর্থাৎ ইউটিউব ফেসবুকে আপনাদের জানাই স্বাগত। আমি অয়ন। আগামীকাল বাংলাদেশের নির্বাচন এবং কয়েক বছর পর এই প্রথম আওয়ামী লীগ ছাড়া ভোট হচ্ছে। আওয়ামী লীগ ছাড়া বিএনপি 17 বছর পর দেশে ফিরেছেন খালেদা পুত্র, এবং তিনি এখন প্রধান মুখ বিএনপির, এবং তার সঙ্গে জামাতের লড়াই হচ্ছে। জামাতের সঙ্গে এনসিপি ঢুকেছে, অর্থাৎ ছাত্ররা ঢুকেছে, জেন জি ঢুকেছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার বাংলাদেশ থেকে আমার সহকর্মী CNN নিউজ 18-এর সিনিয়র এডিটর পল্লবী ঘোষ, এবং আমার সঙ্গে আছেন আমার আরেক সহকর্মী অতন। আসলে অনেকগুলো বিষয়ে দেখার আছে এখানে। যে প্রথম হচ্ছে পল্লবী, ভারত বিদ্বেষ। আমরা গত 2 বছর ধরে দেখেছি কিভাবে ভারত বিদ্বেষ দেখানো হয়েছে, কিভাবে ভারত বিদ্বেষী প্রচার হয়েছে। কলকাতা দখল করে নেব, আগরতলা দখল করে নেব, পরমাণু বোমা হামলা চালাবো, এই ধরনের হুমকি হুঁশিয়ারি একেবারে সাধারণ মানুষের মধ্যে থেকে আমরা দেখেছি। মোহাম্মদ ইউনূসের দিকে আঙুল তোলা হয়েছে প্রচুরবার, যে মোহাম্মদ ইউনূস কেন এগুলোকে ঠেকাচ্ছেন না। আমরা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হিন্দু নিধন, সংখ্যালঘু নিধন, সংখ্যালঘু খুন পর 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 হয়ে এসেছে। ভারতও উদ্বেগ প্রকাশ করেছে এই নিয়ে। তৃতীয় হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক। এই নির্বাচনের উপরে অনেকগুলো বিষয় নির্ভর করছে। অতনু, তোমার কাছে আসবো, তবে যেহেতু বাংলাদেশ থেকে একেবারে আঁখো দেখি হাল নিয়ে পল্লবী আছে, পল্লবীর কাছে একবার জানতে চাইবো যে এই যে ভারত বিদ্বেষের কথা বলছি না, আপনি তো ঘুরলেন, তুমি তো ঘুরলে, বহু জায়গায় ঘুরলে এই এই একদিনের মধ্যেই। কিরকম এখনো কি ভারত বিদ্বেষ আছে? মানে এই ভোটটা তো জেন জি ভোট, সেখানে জেন জিদের মধ্যেই ভারত বিদ্বেষ আমরা লক্ষ্য করেছিলাম ছাত্র আন্দোলন থেকে এই 2026 পর্যন্ত। এখনো কি ভারত বিদ্বেষ অব্যাহত? আমি কিন্তু যখন লোকাল লেভেলে লোকদের সাথে ঘুরেছি, দেখা করেছি, পলিটিশিয়ানস ছাড়া যে আম নাগরিক আছে ওরা কিন্তু এত অ্যান্টি ইন্ডিয়া না। ইনফ্যাক্ট অনেক জায়গায় আমি এই জন্য ইজি প্যাসেজ পেতাম, কেন একটা আমি বাঙালি, সেকেন্ড ভদ্রমহিলা, থার্ড হচ্ছে সবথেকে বড় কারণ বলছে আমি ইন্ডিয়ান। কেন আমার মা বাবার বাড়ি ছিল ফরিদপুরে, তো আমি ফরিদপুরেও গেছিলাম। তখন একদিন আমার মনে আছে আমি ওই জায়গায় ঘুরছি, আমাকে অনেক বাঙাল, তুমি বাঙাল? আচ্ছা, আমি বাঙাল, রাইট, আমি বাঙাল। তো আমাকে ওরা বলেছিল, দিদি আপনি তো আমাদের মেয়ে, আপনি তো বাংলাদেশির মেয়ে। তো যেরকম নর্মালি যেরকম হয়, যা পলিটিশিয়ানস আছে, পলিটিশিয়ানস অ্যান্টি ইন্ডিয়া নেগেটিভ পুশ করার চেষ্টা করে, স্পেশালি জামাত। আমি জামাতকে বেশি দেখলাম। আজকে জামাতের একটা স্টেটমেন্টও দেখলাম, যেখানে ওরা বললো কি কোন জায়গায় একটা ছোটখাটো জায়গায় ক্যাম্পেইন করার সময় ওরা বললো কি আমরা কলকাতাকে ক্যাপচার করে নেবো, আমাদের বম ফর্মে কিছু দরকার নেই। তো এটা পলিটিশিয়ানসরা করছে, জামাতের অনেক নেতারা, লিডার্সরা করছে। কমন ম্যান, আমি এটা কিন্তু ওদের অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট পাইনি। হ্যাঁ, কিন্তু অনেক স্টুডেন্টস আছে যারা স্টুডেন্ট আপরাইজিং এ পার্ট নিয়েছিল, ওরা এই ব্যাপারটা নিয়ে একটু রেগে আছে। আর ওরা আমাকে অন রেকর্ড ক্যামেরাতে বলেছে কি দিদি আপনারা যে শেখ হাসিনাকে ওখানটায় রেখেছো সেটা কিন্তু ঠিক না। তো ওই রাগটা আছে কি শেখ হাসিনা এখনো দিল্লিতে কেন। এখান থেকে আমি যদি একবার একটু বোঝার চেষ্টা করি যে এবারে একটা ভোট এমন একটা ইন্টারেস্টিং জায়গা যেখানে নৌকা চিহ্নটা দেখা যাচ্ছে না। নৌকা চিহ্ন কোটার ভোট, মানে আওয়ামী লীগ কোথাও নেই, শেখ হাসিনার পোস্টার কোথাও নেই, বাট স্টিল কোথাও যেন নৌকা রয়ে যাচ্ছে। তার কারণ 30% ভোট আওয়ামী লীগের। এই যে 30% ভোট কোন দিকে যাবে কি মনে হয়? আওয়ামী বিএনপির সঙ্গে রাইট, হ্যাঁ, ইউ অ্যাবসলিউটলি রাইট। এটা সব থেকে বেশি ক্রিটিক্যাল ফ্যাক্টর। এটা নিয়ে বিএনপি এন্ড জামাত দুজনই একটু চিন্তিত, কেন ওরা জানতে চায় আওয়ামী লীগের ভোটটা কোথায় যাবে। আর যেগুলো মাইনরিটি এরিয়া আছে, যেরকম আমি আজকে শঙ্খ বাজারে গেছিলাম ঢাকাতে, আর মুসলিম হিন্দু ডমিনেটেড এরিয়া, ওরা অনেক আমাকে বললো দিদি আমরা নৌকোকে ভোট দিতে চাই কিন্তু ওটা নেই, এবার আওয়ামী লীগ নেই। তো আমি বললাম কাকে ভোট দেবে? তো কিছু কিছু লোক বললো দেখো আমরা জামাতকে দিতে পারবো না, আমরা বিএনপি কে দেবো। কিছু কিছু লোকরা আমাকে বললো দিদি আমরা বুথে যাবো বাট নো করে চলে আসবো। আমার যে গ্রাউন্ডে যে মোটামুটি যে ফিডব্যাক আমি পেয়েছি, দ্যাট আওয়ামী লীগের ভোট গুলো বেশিরভাগ বিএনপির দিকে শিফট হবে। বাট জামাতের একটা স্ট্রং পয়েন্ট এটা আছে কি জামাতে এনসিপির সাথে টাই আপ করেছে, which is a student body,
বাট আমি যেরকম এক্ষুনি কিছুক্ষণ আগে তাই বলছিলাম যে স্টুডেন্টস এর মধ্যেও একটা ডিভিশন আছে। অনেক স্টুডেন্টস এই ব্যাপার নিয়ে রেগে আছে যে আমরা জামাতের সাথে কেন টাই আপ করেছো, এনসিপি জামাতের টাই আপ কেন হলো। তো আই থিঙ্ক ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ভোটার্স, 40 মিলিয়ন ফার্স্ট টাইম ইউথ ভোটার্স আছে বাংলাদেশে, ওরা সব থেকে ক্রিটিক্যাল। অতনু, এখান থেকে একটা প্রশ্ন যে যদি এরকম জেনজি অধিকাংশেরও বেশি ভোটার, তাহলে তো তারা হাসিনাকে নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ, আর হাসিনা ভারতের আশ্রয়ই রয়েছে। সুতরাং ভারত বিদ্বেষ এই নির্বাচনের মাধ্যমে যে মুছে যাবে এটা তো হতে পারে না। যেহেতু আমি বলছি 2 বছরের টানা ভারত বিদ্বেষ, 2 বছরের টানা বিক্ষোভ, সেখান থেকে উঠে যাবে না, এটা উঠে যাওয়ার কোনো জায়গাই নেই। হয়তো কমবে, বা হয়তো একই রকম থাকবে, বা হয়তো বাড়বে। কিন্তু ভারতের ক্ষেত্রে একটা খুব ইন্টারেস্টিং জায়গা, পল্লবী আপনি বোধহয় একমত হবেন, যে ভারত কিছুটা হলো জামাতের থেকে বিএনপি কে বেশি ফেভার করবে, এবং তার একটা ইঙ্গিত দিয়ে রেখেছে যখন খালেদা জিয়া মারা যাওয়ার পর। তারপর আমাদের প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট, বা প্রধানমন্ত্রী সেখানে শোক বার্তা পাঠিয়েছেন এস জয়শঙ্করকে দিয়ে, কোথাও একটা বার্তা দিয়ে রেখেছে যে যদিও বিএনপি এর আগে 2001 থেকে 2006 পর্যন্ত যতক্ষণ ক্ষমতায় ছিল, ততদিন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না, কিন্তু জামাতের থেকে বিএনপির দিকে হয়তো বেশি ঝুঁকে রয়েছে ভারত। মানে ভারত বিশ্বাস করে হয়তো সম্পর্ক আরো বেশি ভালো হতে পারে বিএনপি এর, নাকি? অ্যাবসলিউটলি, একদম ঠিক বলছেন। বিএনপির সাথে ভারত বিজনেস করতে পারবে, জামাতের সাথে একটু মুশকিল আছে। জামাতের কানেকশন খালি বাংলাদেশ না, জামাতে ইসলামী পাকিস্তান আউটফিট, এইসব দিয়ে একটু ইন্ডিয়াকে ভীষণ একটু একটু ভয় আছে। আর আজকেই একটা লাঞ্চ না, গতকাল একটা লাঞ্চ দিয়েছিল ইউনিস অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে পাকিস্তানের জার্নালিস্টকে ডাকা হয়েছিল, পাকিস্তান থেকে ইলেকশন অবজার্ভার্স কেও ডাকা হয়েছিল, আর এটা ইউনিস অ্যাডমিনিস্ট্রেশনের খরচায় এই লাঞ্চটা করা হলো। আজকে জামাতরা ফরেন জার্নালিস্টকে ডাকলো লাঞ্চের জন্য। তো জামাতও চেষ্টা করছে কি এই ইমেজটা ভাঙার চেষ্টা করছে কি আমরা র্যাডিক্যাল, আমরা অ্যান্টি উইমেন, আমরা শারিয়াকে আনার চেষ্টা করব। বাট ভারতের জন্য, আর আমার মনে হয় এস জয়শঙ্কর পাঠানোর পেছনে এটা খুব স্ট্রং মেসেজ ছিল যে আমরা যদি বিজনেস করতে চাই, আমরা বিএনপির সাথে বিজনেস করতে চাই। আরেকটা বিষয় পল্লবী, সেটা হচ্ছে জেন জি, তারা 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 এখন জামাতের সঙ্গে, যেহেতু এনসিপি জামাতের সঙ্গে জোট গড়েছে, বিএনপি নেতা তারেক রহমান তিনি 17 বছর পর এসে কতটা প্রভাব বিস্তার করতে পারবেন, নাকি জামাত আবার নতুন করে অক্সিজেন পেয়ে এনসিপির সঙ্গে জোট গড়ে 1991 সালে এরকম হয়েছিল যে 1991 সালের মতো ঘটনা ঘটবে না তো? একটা সাক্ষাৎকারে দেখছিলাম সবাই তখন বলছিল আওয়ামী লীগ জিতে যাচ্ছে, এবং বাংলাদেশের মানুষটাও সেটা মেনে নিয়েছিলেন। তারপরে দেখা গেল না, বিএনপি নির্বাচনে জিতে গেল। এরকমটা হবে না তো? আওয়ামী লীগ তো নেই, জামাত আমি কিছু এখানে কিছু বিএনপির পকেটে, সঙ্গে জামাতের কথা বলছি আর কি। জামাত ইন সাম এরিয়াস পকেটসে একটু স্ট্রং, কিন্তু আমার মনে হয় 300 সিটস এর মধ্যে জামাত কি 151 দরকার এদের সরকার বানানোর জন্য। আমি আই এম নট সো শিওর কি 151 সিটস ওরা আনতে পারবে। তারিক রহমান জিয়া, যেটা ওকে ডাকা হয়, আই থিঙ্ক সিম্পাথি ফ্যাক্টর ইউজ করার চেষ্টা করছে। আর আই ওয়াজ ভেরি সারপ্রাইজ পুরো ঢাকাতে, আর আমি যে কালকে মান সিং গেলাম, নর্থ সিংহে গেলাম, সব জায়গায় সব থেকে বেশি পোস্টার হচ্ছে বিএনপি। এত পয়সা খরচা করেছে, ওদের কাছে অর্গানাইজেশন এত এত স্ট্রং, তো ওটা একটা ওদের একটা হেড স্টার্ট দেয়। তো তারেক জিয়া ওই সিম্পাথি কার্ডটা ইউজ করার চেষ্টা করছে। হ্যাঁ পল্লবী, আমার মনে হয় যেহেতু বিএনপি এর আগে ক্ষমতায় থেকেছে এবং বিএনপির একেবারে বুথ স্তরে পেনিট্রেট করার ক্ষমতা রয়েছে, ওদের সংগঠন এতটাই মজবুত, এটা কি কোথাও একটা অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে বিএনপির জন্য? হ্যাঁ একদম, সেটাই আমি বলছিলাম, বিএনপির জন্য অ্যাডভান্টেজ কি ওদের কাছে টাকা আছে, ওদের কাছে ফান্ডস আছে, ওদের কাছে অর্গানাইজেশনটা খুবই স্ট্রং। জায়গায় জায়গায় আমি ভলেন্টিয়ার্স কে দেখলাম। জামাত ডিপেন্ড করছে ঢাকা এইসব শহরে জেনজির উপরে, বা জেনজিও তো ডিভাইডেড। যেরকম আমার একটা খুব ভালো বন্ধু স্টুডেন্ট আপরাইজিং এর পর, যে স্টুডেন্ট আপরাইজিং এ পার্ট নিয়েছিল, আমার কিন্তু ওর সাথে খুব ভালো হলো। ছেলেটা খুব ভালো, কিন্তু ছেলেটা স্টুডেন্ট আপরাইজিং এ পার্ট নিয়েছে, কিন্তু এখন ছেলে কাজ করছে ছাত্র দলের জন্য। হি ইজ নট ওয়ার্কিং ফর ইনকলাব মঞ্চ, হি ইজ নট ওয়ার্কিং ফর এনসিপি। খুব রেগে আছে, বলে দিদি আমরা এটার জন্য কিন্তু মুভমেন্ট করিনি, আমরা ওয়াচডগ হব, আমরা প্রেশার গ্রুপ করবো। সো এই জেনজিদের মধ্যেও একটা ডিভিশন আছে। এখন এই ডিভিশনের লাভটা কার হবে এই মুহূর্তে আমাকে কিন্তু মনে হচ্ছে যে বিএনপির একটা অ্যাডভান্টেজ আছে। আমরা খালি ঢাকার কথা বলছি, আমরা খালি ক্যাপিটাল সিটির কথা বলছি। যদি তুমি গ্রামে গ্রামে যাও না, ছোট ছোট জায়গায়, ওখানটা কিন্তু বিএনপির প্রেজেন্সটা দারুণ, আমি ভীষণ স্ট্রং।
অতনু আরেকটা কথা বলি এখানে, যে বিএনপির আরো একটা জায়গা থেকে স্ট্রং হওয়ার সম্ভাবনা, কারণ জেনজির এই যে ভাগাভাগিটা না, এই ভাগটা আরো এসেছে বোধহয়, যে জামাত ভাঙচুর চায়, বিএনপি কিন্তু কোনোদিন যখন ক্ষমতাতেও ছিল ধানমন্ডি ভাঙতে যায়নি, আজকে রবীন্দ্রনাথের ছায়ানট ভাঙতে যায়নি, আজকে এই সমস্ত কিছু ধ্বংসাত্মকমূলক কাজ কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে হয়নি। সেইখানে জেনজির অধিকাংশ কি চাইবে যে এই সমস্ত যে মিউজিয়াম, ঐতিহাসিক সমস্ত সৌধ, সেইগুলো ভাঙচুর হয়ে যাক? সেইখানেই বিএনপির পক্ষে বোধহয় অ্যাডভান্টেজ অনেকটাই। অতনু। একদম অ্যাডভান্টেজ। কিন্তু পল্লবী যখন আমাদের সঙ্গে রয়েছেন, পল্লবী বোধহয় ভালো বলতে পারবেন। একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো ৭১-এর যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে যদি ভারত না থাকতো তাহলে স্বাধীন বাংলাদেশ গঠন সম্ভব ছিল না। কিন্তু সেই ইতিহাস তারা জানেন যারা ৭১-টা দেখেছেন। জেনজি জেনজি ৭১ দেখেনি। জেনজির সেই জেনজির সেই আবেগ কিন্তু নেই ভারতের জন্য। সেখান থেকে একটা ভারত বিদ্বেষ তাদের মধ্যে করা খুব সহজ, তাই না পল্লবী? Absolutely. Gen Z 1971 Liberation War দেখেনি, Gen Z is not going to be grateful to India. ওরাই কিন্তু এইসব জিনিস একদম মানে না যে ইন্ডিয়া আছে এই জন্য আমরা স্বাধীনতা পেরেছি, বাংলাদেশ হয়েছে। ওরা এই প্রশ্নটা বারবার জিজ্ঞেস করছে কি আপনারা শেখ হাসিনাকে কেন ওখানটা রেখেছো? ও কারাপ্ট লিডার, ও অটোক্র্যাটিক, ও আমাদের ইকোনমিকে একদম ভেঙে ফেলেছে, তাও ইন্ডিয়া শেখ হাসিনাকে ওখানটা রেখেছে। দ্বিতীয় কথা, আমি ওদের জিজ্ঞেস করলাম যে এস জয়শঙ্কর এসেছিলেন আর আমরা হাই লেভেল ডেলিগেশন পাঠালাম, তো ইজন্ট দ্যাট আ স্ট্রং মেসেজ যেটা আমরা পাঠিয়েছি? তো ওরা বললো দিদি যদি এরমই হয় তাহলে আপনারা দিল্লিতে একটা ফরেন করেসপন্ডেন্স ক্লাবে শেখ হাসিনার অডিও মেসেজটা কেন দেখালেন? আপনারা আওয়ামী লীগের ফর্মার মিনিস্টার্সদের প্রেস কনফারেন্স কেন করলেন? আপনারা একটা কনফিউজিং সিগন্যাল দিচ্ছে। কিন্তু আমি এটা বলছি কি এটা লার্জলি জেনজির মধ্যে একটু রাগ আছে, ওরাও কিন্তু ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ করতে চায় না। ওদের মধ্যে থেকে অনেক ইয়াং ছেলে আছে যারা দিল্লিতে পড়ে, দিল্লি ইউনিভার্সিটি, ওরা এখানে এসছে ভোট দেওয়ার জন্য। তো ওরা কিন্তু অ্যান্টি ইন্ডিয়া ফিলিংটা স্ট্রং না, ওরা কিন্তু খুব এডুকেটেড, ওরা খুব অ্যাওয়্যার এন্ড খুব অ্যালার্ট, আর ওরা জানে যে বেশিরভাগ পলিটিশিয়ানরা ওদের ইউজ করার চেষ্টা করবে। এই মুহূর্তে ওরা আমাকে বলে কি দেখো দিদি আমি এটা কিন্তু ওয়াচ টক, আমরা একটা প্রেশার গ্রুপের মতন। কালকে যদি নতুন সরকার যেই আসে, ওরা যদি আমাদের ইচ্ছা বা রেফারেন্ডাম পুরো না করে, আরেকটা সুবিধা প্রাইসিং হবে। নীতিশ বলে একজন প্রশ্ন করছেন যে এই যে জামাত যে এনসিপি কে নিয়েছে, এতে এনসিপি কে নেওয়াতে জামাতের সুবিধে হবে নাকি অসুবিধে হবে? মানে এনসিপি যেহেতু পল্লবীও বলছে যে এনসিপির মধ্যেই ভাগ রয়েছে, জেনজির মধ্যে একটা ভাগ রয়েছে, এটাই কি জামাতের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ পল্লবী? দেখুন এনসিপি একটু লেফট লিনিং, একটু প্রো চায়না টিল্ট আছে। একটা জায়গা আছে এখানটায় শাহবাগ, যেখানটায় স্টুডেন্ট রেভলিউশনটা শুরু হয়েছিল, আর ঠিক ওই সামনে সন্ধ্যেবেলায় সবাই চা খেতে বসে আর সব এনসিপির লোকরা বসে। আর এরা বেশিরভাগ এরা সবাই ইউটিউবার্স, এরা ডিজিটাল অ্যান্ড ইনফ্লুয়েন্সার্স। আর ওরা বলে কি আমরা জামাতের সাথে এই জন্যই টাই আপ করেছি, কেন উই ডোন্ট থিঙ্ক কি জামাত হচ্ছে র্যাডিক্যাল। তো ওই স্টুডেন্টসদের মধ্যে একটা ডিভিশন আছে, যেরকম আমি বারবার বলছি কিছু স্টুডেন্টসদের মনে হয় দ্যাট জামাতের সাথে টাই আপ করা একদম ঠিক, আর ওরা র্যাডিক্যাল না। আর আরেকটা সেকশন আছে যারা বিএনপি ছাত্র দলের সঙ্গে আছে। তো এখন কত ডিভাইড করে, কত ইনফ্লুয়েন্স করে, বুথে কে কাকে নিয়ে আসতে পারে, ওটা সব থেকে ইম্পর্টেন্ট। এছাড়াও আরেকটা অতনু আমার মনে হচ্ছে যে এই যে খালেদা জিয়ার সময় ভারতের সঙ্গে সম্পর্ক অত মধুর ছিল না, যেরকম ভাবে আমাদের আওয়ামী লীগের সময় ছিল, বিএনপির সময় অত মধুর ছিল না। কিন্তু পল্লবীও একই মত পোষণ করবে কিনা জানি না, যে আজকে আন্তর্জাতিক সমীকরণটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি 14 বছর আগে বা 15 বছর আগে যেরকম ছিল সেরকমটা আর নেই। সুতরাং বিএনপিকে যদি থাকতে হয়, ক্ষমতায় যদি আসে বিএনপি, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যদি সম্পর্ক ভালো করতে হয়, শুধু পাকিস্তান, শুধু আইএসআই, শুধু পাকিস্তানের জঙ্গি সংগঠনদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া, এই দিয়ে বোধহয় হবে না। ভারতকেও বোধহয় কিছুটা হলেও পাশে দরকার। আমি কিন্তু শুনতে পাইনি কোনো প্রশ্ন, অডিওতে প্রবলেম ছিল। একবার বলে রাখি যে আপনারা যারা দেখছেন তারা চাইলে যে কোনো প্রশ্ন রাখতে পারেন, আমরা স্ক্রিনে সেই প্রশ্ন দেখে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারি। পল্লবী, আপনি কি এবার শুনতে পাচ্ছেন?
না, অডিও পল্লবী শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, আচ্ছা, right. আমি বলছিলাম যে বিএনপি যে সময় ক্ষমতায় ছিল সেই সময় তো ভারতের সঙ্গে অতটা মধুর সম্পর্ক ছিল না। আওয়ামী লীগের সঙ্গে যেরকম সম্পর্ক ছিল ভারতের, সে কিন্তু গত 14-15 বছরের তুলনায় এখনকার আন্তর্জাতিক সমীকরণ তো অনেকটাই বদলে গেছে। তাই বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভারতকেও তো প্রয়োজন হবে, নাকি শুধু পাকিস্তান, আইএসআই, জঙ্গি গোষ্ঠী এদেরকে মদদ দিলেই চলবে, যেমন ভাবে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল? একটা পলিটিক্যাল জিওপলিটিক্যাল কম্পালশন এটাই হবে কি ইন্ডিয়া can't afford, যেরকম ইংলিশে বলে, can't afford to be surrounded by unfriendly neighbors. শ্রীলঙ্কার সাথে একটু অসুবিধা ছিল প্রথম, এই জন্য অজিত ডোভালকে পাঠানো হলো। নেপালেও আপনি দেখেছেন ওখানে একটু প্রথম প্রবলেম হয়েছিল। পাকিস্তানের সাথে তো হতেই পারে না, প্রবলেম তো চলবেই। আফগানিস্তান তালিবান এসেছিল, প্রেস কনফারেন্স করেছিল দিল্লিতে, অনেক লোকরা ক্রিটিসাইজ করো, কিন্তু ইন্ডিয়ার একটু কম্পালশন ছিল যে ওদের সাথে একটু ঠিকঠাক রিলেশনশিপ একটু ওপেন রাখা হয়। এইটাই বাংলাদেশে হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা নিয়ে বাংলাদেশে অনেক লোকরা এইটুকু রেগে আছে, ওরা বলছে আমরা জানি যে তোমাদের একটা ওয়েস্ট বেঙ্গল ইলেকশন আছে, ওখানে ইলিগাল ইমিগ্রেন্টস একটা খুব বড় একটা ব্যাপার, আর আমরা জানি যে তোমরা এই ইলিগাল ইমিগ্রেন্টস, ঘুষপেটিয়া এসব যে বলো, কিন্তু এটা কিন্তু আমাদের হার্ট করে। তো এই ফিলিংটাও স্ট্রং আছে। বাট আই থিঙ্ক যদি বিএনপি জেতে, ফার্স্ট মেসেজ, কংগ্রাচুলেটরি মেসেজ নিশ্চয়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবে, বিকজ উই হ্যাভ টু ডু বিজনেস উইথ বাংলাদেশ। ইকোনমিক রিজন কম্পালশনস আছে, ইমোশনাল কম্পালশন আছে, জিওপলিটিক্যাল কম্পালশন আছে। আরেকটা ফ্যাক্টর বোধহয় আমাদের একটু নজরে রাখা দরকার, অয়ন এবং পল্লবী। আমাদের দেশের মতোই বাংলাদেশেও একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে মহিলা ভোট। মহিলা ভোটের সংখ্যা যদি হিসেব করে দেখা যায় তাহলে প্রায় 50% কাছাকাছি। এবার যদি আমি বিএনপি আর জামাত এই দুটো দিকে দেখি, জামাতের মধ্যে একটা শরীয়তি ব্যাপার রয়েছে, আর সেখানে মহিলাদের বিপদে পড়তে পারেন মহিলারা যদি জামাত ক্ষমতায় আসে, এরকম একটা প্রচার চালিয়ে যাচ্ছে বিএনপি। এমনকি বিএনপি 10 জন ক্যান্ডিডেট পর্যন্ত, মহিলা ক্যান্ডিডেট পর্যন্ত দিয়েছে। আবার উল্টো দিকে জামাতে দেখা যাচ্ছে যে জামাতের মহিলা সমর্থক যারা, তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন, মানে তারা বোঝানোর চেষ্টা করছেন যে তারা একেবারেই মহিলারা যে সুরক্ষিত থাকবেন না এরকম বিষয় একেবারেই নয়। এইখানে কি তুল্যমূল্য বিচারে কোথাও জামাত কিছুটা হলেও পিছিয়ে পড়ছে বলে মনে হয় আপনার? না, আচ্ছা, পল্লবী বেরিয়ে গেল, আবার আসবে। তুমি যেটা বলছো সেটা ঠিকই, কিন্তু আরেকটা দিক থেকে প্রচারও হচ্ছে যে 5 ঘন্টা মহিলাদের 5 ঘন্টা, আমি শুনছিলাম সেদিন গাড়িতে যেতে যেতে, প্রচার হচ্ছে যে মহিলাদের 5 ঘন্টা কাজের সুযোগ দেওয়া হবে, 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা। কিন্তু এখানে প্রশ্ন, এই প্রচারের মাধ্যমে কি মহিলাদের আরো পিছিয়ে দেওয়া হচ্ছে না অতনু? কারণ 8 ঘন্টা পুরুষ যদি আমি পাই, কোনো কোম্পানি যদি পায়, কোনো সংস্থা যদি পায়, তাহলে পুরুষ রাখবে কেন, মহিলা রাখতে যাবে 5 ঘন্টার জন্য? এই প্রচারটা কারা করছে প্রচারটা? এই প্রচারটা আমি নির্দিষ্টভাবে বলতে পারবো না কারা করছে, কিন্তু এটা আমার হাওয়ায় এলো, মানে কানে এলো, এবং এই প্রচার হচ্ছে বাংলাদেশে। একদিক থেকে দেখতে গেলে কিন্তু এই মহিলা ভোটারের জায়গায় বিএনপি অনেকটা এগিয়ে রয়েছে। এই যে নতুন বাংলাদেশ গড়ার ডাক দিচ্ছেন তারেক রহমান, তিনি কিন্তু বলছেন যে মহিলারা নিরাপদে যাতে থাকেন সেদিকটা দেখা তাদের কর্তব্য, এবং সেটা প্রমাণ করার জন্য যে মহিলারা মহিলাদের কথা বোঝেন, এটা বোঝানোর জন্য 10 জন ক্যান্ডিডেট দিয়ে বসে আছেন তারা। এবং বারবার প্রচার করে বোঝানোর চেষ্টা হচ্ছে যে শরীয়তি আইনে মহিলারা সেই সুরক্ষা পাবেন না, সেই নিরাপত্তা পাবেন না যদি জামাত ক্ষমতায় আসে। এখানে কি বেশ কিছুটা এগিয়ে যাচ্ছে বিএনপি? নিশ্চয়ই এক্ষেত্রে বিএনপি অনেকটা সুবিধে পাবে, কারণ যেভাবে মহিলাদের উপরে অত্যাচার নেমে এসেছে এই গত 2 বছরে, এটাও তো আমরা দেখেছি অতনু। মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, সে সংখ্যালঘু হোক, ওখানকার সংখ্যাগুরু হোক, সবার ওপরেই নেমে এসেছে। সংখ্যালঘুদের ওপরে হয়তো বেশি নেমে এসেছে, কিন্তু সেদিক থেকে অবশ্যই বিএনপি একটা অ্যাডভান্টেজ পাবে। পল্লবী, এবার কি শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ, সরি। পল্লবী, অতনু যে বারবার বলে আসছিল যে বিএনপি এবার মহিলাদের একটা বড় ভোটের অংশ পেতে পারে, কারণ বিএনপি ইতিমধ্যেই মহিলাদের টার্গেট করেছে, যেমন ভাবে বিভিন্ন জায়গায় আমাদের দেশে মহিলা ভোটকে টার্গেট করা হয়। 10 জন মহিলা প্রার্থী দেওয়া হয়েছে, এবং মহিলাদের নিরাপত্তা, মহিলারা যারা যাতে ভালো থাকেন, সেই বিষয়টি বিএনপি বারবার তুলে ধরছে। এক্ষেত্রে বিএনপি মহিলাদের ভোটের দিকে বা ভোটের অংশে কতটা থাবা বসাতে পারবে? আর মহিলারা সব থেকে বেশি সিকিউরিটি চায়, ওরা সব থেকে বেশি চায় কি ওদের হাজবেন্ডদের চাকরি হোক, ছেলেদের চাকরি হোক। এন্ড তারেক জিয়ার যদি আপনি প্রেস কনফারেন্স দেখেন বা ক্যাম্পেইন স্টাইল দেখেন, আমাদের দেশের মতনই। আমি দেখছিলাম বাস থেকে নেমে মহিলাদের সাথে দেখা করা, ওদের সাথে প্রমিস করা কি ওদের টাকা দেবে, ওদের ডেভেলপমেন্টের জন্য, স্কুলে পড়ানোর জন্য এইসব করবে।
বেগম খালেদা জিয়ার যে উমেন কার্ডটা আছে সেটা কিন্তু তারেক জিয়া ইউজ করবে। দ্বিতীয় কথা, জামাত যতই বলুক, জামাতকে নিয়ে একটা পারসেপশন হয়ে গেছে, একটা ধারণা হয়ে গেছে যে ওরা শরিয়াকে ইমপ্লিমেন্ট করতে চায়, ওরা ওই যে হিজাব বুরখা এসব ফেরত নিয়ে আসবে। একটা স্টেটমেন্ট এসেছিল শাহুর রহমানের আগে প্রথমে যেটাতে উনি বলেছিলেন যে আই ডোন্ট থিঙ্ক আমাদের কোরআনে এমন সিস্টেম আছে যে মহিলা লিডারশিপ রোল করতে পারে। ওরা ড্যামেজটা বুঝতে পারলো। আজকে যখন উনি দেখা করলেন আমাদের ফরেন জার্নালিস্টের সঙ্গে, ওরা বললো কি নেই আমরা কোনো শারিয়াকে আনতে চাই না, আমরা চাই যে মহিলারা আসুক, আমরা চাই যে মহিলারা ডেভেলপ করুক। তো মহিলা ভোটস কিন্তু আমার মনে হয় না জামাতের দিকে যাবে, এটা বেশিরভাগ বিএনপির দিকে যাবে। এবং অতনু কিছুক্ষণ আগে যে কথাটা বলছিল পল্লবী, সেই বিষয়ে একটা মতামত এসেছিল আমাদের কিছুক্ষণ আগে আমরা অন এয়ার করলাম। সেটা হচ্ছে যে দিল্লি বলছে দিল্লিতে শেখ হাসিনাকে বসিয়ে রেখেছেন, দিল্লি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, কিন্তু এই যে পশ্চিমবঙ্গে বিজেপি নেতারা আসছেন আর অনুপ্রবেশকারী বলে বাংলাদেশ থেকে এসেছে অনুপ্রবেশকারী এই প্রচার করছেন, এইটা এই যে পল্লবী বললেন যে ওখানকার মানুষ কিন্তু ভালোভাবে দেখছে না, এটাই অদ্ভুতভাবে আমাদের এই ভোটের সঙ্গে রিলেট করে গেল আর কি। পল্লবী, আরেকটা বিষয় আমার একটু জানার আছে। আমরা এখানে বসে মানে আমরা এখান থেকে এপার থেকে যতটুকু বোঝার চেষ্টা করি আর কি, এই যে গণভোট, এবারে ভোটে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সম্ভবত এই যে চতুর্থবার বাংলাদেশে গণভোট হচ্ছে, এই গণভোট নিয়ে মানুষের মধ্যে কতটা আগ্রহ, এই হ্যাঁ বা না উত্তর দিতে হবে জুলাই সনদের জন্য, এবং সেখানে ইম্পর্টেন্ট কিছু জায়গা রয়েছে, যেমন এরপরে দুটো হাউস হবে কিনা, আমাদের ভারতের পার্লামেন্টের মতো দুটো হাউস হবে কিনা, সংসদে নারীদের ক্ষমতা আরো বাড়বে কিনা, এগুলো হ্যাঁ বা না জবাব দিতে হবে। এই হলো গণভোট, যেটা এই ভোটের সঙ্গে হচ্ছে। গণভোট নিয়ে মানুষের মধ্যে কতটা উৎসাহ আপনি দেখছেন? প্রথমবার কিন্তু পোস্টাল ব্যালটও ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার এখানটায়। গণভোটের কথা যদি আপনি বলেন, আমি আগে মিক্সড ওপিনিয়ন। পল্লবীর সঙ্গে আবার কানেকশন কেটে গেল। যাই হোক, এই গণভোটটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, কারণ দুটো আমাদের রাজ্যসভা এবং লোকসভার মতোই ওরা টার্গেট করেছে দুটো কক্ষ গড়ার। অতনু, সেই ক্ষেত্রে হ্যাঁ, এই গণভোট এবারই কিন্তু প্রথম নয়। এর আগে আমরা যদি দেখি, আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে যে বাংলাদেশে প্রথম গণভোট হয়েছিল 1977-এ, এবং সেই 1977 তখন জিয়াউর রহমান সে সময় প্রথম গণভোট, এবং প্রত্যেকবারই ওদের গণভোটের প্যাটার্নটাই হচ্ছে হ্যাঁ বা নাই, এবং পুরোপুরি ক্লিন সুইপ হয় এক্ষেত্রে হ্যাঁ এর দিকে। এর আগে যে তিনখানা গণভোট হয়েছে, 85-তে হয়েছে, 91-তে হয়েছে, প্রত্যেকটা গণভোটের ক্ষেত্রে দেখা যায় যে যে বিষয় নিয়ে ভোট চাওয়া হচ্ছে হয় তার পক্ষে নয় তার বিপক্ষে, এই পক্ষে 90% বেশি ভোট চলে যায়, 90% বেশি পক্ষেই যান, অর্থাৎ কোথাও একটা জনমত তৈরি করে সব দল এক জায়গায় দাঁড়িয়ে, এক্ষেত্রেও তো জুলাই সনদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সব দল এক জায়গায় দাঁড়িয়ে একটা সিদ্ধান্তে এসেছে, এবং সেই সিদ্ধান্তগুলোই আমি বলছিলাম বা আমরা আলোচনা করছিলাম একটু আগে, যে জুলাই সনদ যেন যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসে তারা জুলাই সনদ পুরোপুরিভাবে বাস্তবায়িত করে। 2, সংসদে দুটো কক্ষ হবে, যে কোনো সিদ্ধান্ত একটা কক্ষে হবে না, দুটো কক্ষ মিলিয়েই সিদ্ধান্ত হবে। 3 নম্বর, মহিলা সাংসদ বা মহিলাদের গণতন্ত্রে মহিলাদের আরো বেশি সুযোগ দিতে হবে। এই সবকিছুর উত্তর হ্যাঁ বা না যদি হয়, মানে হ্যাঁ এর দিকে যদি পাল্লা বেশি হয় আগের প্রত্যেকবারের মতো 90%-এর বেশি, তাহলে কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা থেকে যাবে পরবর্তীকালে মোহাম্মদ ইউনূসের। অর্থাৎ এই যে সংসদীয় গণতন্ত্র, সেই গণতান্ত্রিক জায়গায় থেকেও তদারকি সরকারের প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু একটা জায়গা পাবেন, তারও একটা জায়গা তৈরি হয়ে যাবে, যেটা খুব উল্লেখযোগ্য, যেটা খুব ভীষণভাবে দেখা। অতনু, এটাই তো বারবার করে আমরা গত কয়েক মাস ধরে আলোচনা করে এসেছিলাম যে মোহাম্মদ ইউনূস চাইছেন অন্ততপক্ষে রাষ্ট্রপতি বা এই ধরনের কোনো পদে থেকে যাওয়ার, মানে বারবার করে এই ক্ষমতালোভী বলা হচ্ছিল না মোহাম্মদ ইউনূসকে, বারবার করে বলা হচ্ছিল না যে গদি ছাড়তে তিনি কিছুতেই নারাজ। এইখান থেকেই তো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বারবার করে এই বিষয়টি তুলে ধরছিলেন যে তিনি যথেষ্ট ক্ষমতা পছন্দ করেন, তিনি যথেষ্ট গদি পছন্দ করেন, তিনি যথেষ্ট তার চেয়ার পছন্দ করেন। আর সেই কারণে একটু পল্লবীর কাছ থেকেই জানা যাক, মোহাম্মদ ইউনূসের সম্পর্কে অনেক রকম অভিযোগ আমাদের এখান থেকে উঠেছে, মোহাম্মদ ইউনূসকে টার্গেট করা হয়েছে। পল্লবী, মোহাম্মদ ইউনূসকে নিয়ে কি ধারণা ওখানকার মানুষের, চিন্তা ভাবনা কি?
খুব সেন্স অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওদের মনে হতো আচ্ছা। লোকদের। আর এটা আমি খালি হিন্দুসদের কথা বলছি না, মাইনরিটিটা এমনি প্রচন্ড রেগে আছে। আজকে আগের আমি যেখানে গেছিলাম ওরা সবাই বললো কি ধ্বংস করে রেখে দিয়েছে মোহাম্মদ ইউনূস, আমাদের কত এক্সপেকটেশন ছিল, গ্রামীণ ব্যাংক শুরু করেছিলাম, পড়াশোনা যারা লোক ছিল ওরা বলছে যে হিন্দুসদের উপরে অ্যাটাক হচ্ছে, আগের দিন কিছু করেনি। কালকে যেরকম ওরা দীপু চন্দ্র দাসের ওয়াইফের জন্য একটা মাড হাউস মানে ঝোপড়ি পয়সা স্যাংশন করলো। লোকরা কিন্তু বোঝে, ওরা জানে যে এখন ইলেকশন হচ্ছে এই জন্য আপনি পয়সা দিচ্ছে। কিন্তু এটা খালি মাইনরিটি যা হিন্দু যা খ্রিস্টানস এর মধ্যে ধারণা নেই, স্টুডেন্টস এর মধ্যেও আছে। এই ছাড়া যারা কমন লোক আছে যাদের সাথে কথা বলি ওদের মনে হয় কি আমরা যদি চাইতো ইউনিট যদি চাইতো একটু তো ডেভেলপমেন্ট আসতে পারতো। আমি বিশ্বাস করবেন না, পুরো ঢাকাতে এত নোংরা, কোনো পুলিশ নেই, কোনো ল এন্ড অর্ডার নেই, আর বেসিক ফ্যাসিলিটিস মিসিং। মানে অলমোস্ট 1 বছর থেকে একটু বেশি হয়ে গেছে, অলমোস্ট 1 বছরই হয়ে গেছে। তাহলে এই সেন্সটা রাগ আছে লোকদের মধ্যে। অ্যান্ড ইউনিসের পার্সোনাল সিকিউরিটিটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। পরশুদিন 3-4 দিন আগে আমার মনে আছে ওনার বাড়ির ঠিক বাইরে একটা জলসা হয়েছিল, মিছিল এসেছিল, ওরা রেগেছিল, আপনারা নিশ্চয়ই পড়েছেন। তো এই রাগটা আছে। এখন মোহাম্মদ ইউনূস কিন্তু আমার মনে হয় বেশি দিন এখানে থাকতে পারবে না, ইলেকশনের রেজাল্ট যাই হোক ট্রানজিশন হয়ে যাক ওনাকে ছাড়তে হবে। বাট ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে। গণভোট মানুষের মধ্যে কতটা আগ্রহ, কতটা উৎসাহ আপনি বুঝলেন কি নিয়ে? গণভোট না না, লোকরা কিন্তু খুব আমি তো দেখলাম এখানটায় ইলেকশন নিয়ে খুব এনথুজিয়াজম আছে। কালকে যেরকম আমি এখান থেকে মনমোহন সিং যাওয়ার চেষ্টা করলাম, আমি 5 ঘন্টা ঢাকা বর্ডারে ছিলাম, আমি যেতে পারিনি। বাসে ভরে ভরে লোকরা যাচ্ছে, ট্রেনের উপরে বসে বসে লোকরা যাচ্ছে, ওরা গণভোট অ্যাকসেপ্ট করছে, ওরা বলছে আমাদের কাছে আর কোনো অপশন এই মুহূর্তে নেই। তো আমরা বিএনপি ভার্সেস একটা জাতীয় পার্টিও আছে, একটা ছোটখাটো পার্টি, ওরাও কিন্তু ভোট কাটবে, কিন্তু ওরা একটু আওয়ামী লীগ প্রো আওয়ামী ভোটার্স কিন্তু জাতীয় পার্টিকেও ভোট দিতে পারে, সেটা কিন্তু লাভ জামাতেরও হতে পারে, কিন্তু নুকসান লস কিন্তু বিএনপিরও হতে পারে। কিন্তু মোটামুটি আমি কিন্তু গ্রাউন্ডে দেখলাম কি লোকরা, আমি এখানে মাইনরিটির কথা বলছি না, বেশিরভাগ লোকরা কিন্তু খুব এনথুজিয়াস্টিক, ওরা ভোট দিতে চায়। আমরা যদি একটু জেন জিতেই আবার ফিরে যাই, আজকে তো গত 2 বছর 3 বছর ধরে পল্লবী, গত 2 বছর ধরে যদি দেখি, মানে যখন থেকে ছাত্র আন্দোলন শুরু হয়েছে, তারপরে মোহাম্মদ ইউনূস বসেছেন, অর্থনীতি ভেঙে পড়েছে, চাকরি বাকরি নেই, ব্যবসা হচ্ছে না, ওখান থেকে প্রচুর বক্তব্য আমরা শুনেছি। এই জেনজি তো একটা স্থায়ী কিছু চাইছে, চাকরি বাকরি চাইছে, শিল্প আসুক চাইছে নিশ্চয়ই, ওখানে আরো বস্ত্র শিল্পটাকে আরো আরো অ্যাডভান্টেজ পাক সেটা নিশ্চয়ই চাইছে জেনজি, এবং সেখানে নিশ্চয়ই আর আন্দোলন আর উত্তেজনা আর বিশৃঙ্খলা এগুলো নিশ্চয়ই জেনজি চাইছে না। হ্যাঁ, ওরা ভীষণ রেস্টলেস, বেশিরভাগ চাকরি চায়। আর ইন্ডিয়ার মতন আর বাকি সব দেশের মতন, বাট ইন্ডিয়া বেশি ওটার মতন, এখানে অনেক লোকরা কন্টেন্ট ক্রিয়েশনে যেতে চায়, ডিজিটালে যেতে চায়, ইন্টারনেট কানেকশন পাওয়া এখানটা মুশকিল, ইউটিউবার্স, পয়সা নেই, ইনভেস্টমেন্ট চায়। আমি যে হোটেলে আমি এখন আছি না, আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমার মনে আছে আমি অনেক ফরেনার্স কে দেখতাম, আর এরা বেশিরভাগ রিপ্রেজেন্টেটিভস হতো বড় বড় গার্মেন্ট লেবার্স, যেরকম জারা হলো, গ্যাপ হলো, ওরা ফ্যাক্টরিজ গুলো খোলার চেষ্টা, কাজ শুরু করার চেষ্টা করলো। এবার 2-3টে ছোটখাটো লোকদের এসছে, আমি ওদের আজকে সকালে ব্রেকফাস্টে জিজ্ঞেস করছিলাম, ওরা বললো এভরিথিং হ্যাজ কোল্যাপসড। এখানটায় আমরা মার্কেট খুলতে চাই না, এখানটায় আমরা প্রোডাকশন রিজিউম করতে চাই না, কেন ওদের মনে হচ্ছে যে জানি না এখানটা পলিটিক্যাল স্টেবিলিটি হবে কিনা। এটা কিন্তু একটা বড় সমস্যা, এটা কিন্তু জেনজি চায় চাকরি। কয়েকদিন আগে আমরা দেখলাম লাগাতার বাংলাদেশের 3টে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলো যে ছাত্র ভোট হলো, সেখানে দেখা গেল যে জামাত ঘনিষ্ঠ যারা তারাই জিতে গেল, তারাই জামাতরাই বেরিয়ে গেল ভোটে জিতে। এটা প্রচন্ড মারাত্মক একটা সিগনিফিকেন্ট এই কারণে, তার কারণ যতদিন আওয়ামী ছিল ততদিন কিন্তু এটা হওয়ার কথা ভাবতোই না কেউ। এটার কি কোনো প্রভাব পড়বে বলে মনে হয় ভোটে? দেখো, আমি যখন গেছিলাম ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, ওখানটায় জামাতের স্ট্রংহোল্ড আছে। কেন এনসিপির একটা টাই আপ হয়েছে জামাত, তো যেখানটা এনসিপি ঘুরে বেড়াচ্ছে, যেখানটা এনসিপি ক্যাম্পেইন করছে, ওখানটা অবভিয়াসলি জামাতের ভোট গুলো পড়বে। কিন্তু ছাত্রদলও তো আছে, বিএনপির ইউথ উইংও তো আছে, ওরাও ঢুকেছে। তো ওই এখন খুব ফিয়ার্স ক্যাম্পেইনিং শুরু হয়ে গেছে। তো আমি যেরকম কালকে জগন্নাথ হলে গেছিলাম, যেখানে সব হিন্দু স্টুডেন্টসরা পড়ে, খ্রিস্টানসরা পড়ে, ওরা একটু অ্যান্টি জামাত মনে হলো। ওরা বললো আমরা চাই যে আমরা সেফ থাকুক,
অ্যান্ড বিএনপি জন্য ভোট দিতে চাই, ঘাসকে ভোট দিতে চাই, এসব ওরা বলে। আপনি তো পল্লবী, তুমি তো ন্যাশনাল পলিটিক্সে 24 আওয়ার্স থাকো, আমাদের ন্যাশনাল পলিটিক্সে। সেখানে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল পলিটিক্স হোক, ন্যাশনাল পলিটিক্স হোক, এই মুহূর্তে ভারত কতটা বিশেষভাবে নজর রেখেছে এই বাংলাদেশের ভোটের ওপরে? ভারতের কি ভাবনা? পার্সোনাল লেভেলে আমি যে আমি শুরুতেই বলেছিলাম, কোনো অ্যান্টি ইন্ডিয়া হেট্রেড নেই এখানটায়। লোকরা আমার সাথে খুব ভালো আমি বলছি ভারত কিভাবে নজর আর আমি রেখেছে। কোনো ভারত প্রবলেম ফেস করিনি। এইটা একটা ভীষণ বড় ফ্যাক্টর। আর এরা বেশিরভাগ ইকোনমিক রিজনের জন্য চায় কি ভারতবর্ষের সাথে ভালো রিলেশনশিপ হোক। স্টুডেন্টসরাও চায়, কারণ ওখান থেকে অনেক স্টুডেন্টস এটা বলে যে আমরা ইন্ডিয়াতে যেতে চাই, আমরা ইন্ডিয়াতে চাকরি করতে চাই, আমরা ইন্ডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব ইনফ্লুয়েন্সার এরা করতে চাই। আপনি বিশ্বাস করবেন না, একটা জায়গায় আমি যখন শাহবাগে গতবার বসেছিলাম, আর ওখানটায় ইউটিউবার আর জেনজি এরা সবাই বসেছিল, ওরা আমার সাথে ভারত জোড়ো যাত্রার কথা বলছিল। আচ্ছা ওরা বললো কি আমরাও একটা ভারত জোড়ো যাত্রা এখানটায় চাই। আচ্ছা তো রাহুল গান্ধী কিন্তু কোয়াইট পপুলার, মমতা ব্যানার্জি কিন্তু খুব পপুলার এখানটায়। আচ্ছা কিছু কিছু পকেটসে হিন্দুসদের মধ্যে মোদি ইজ অলসো ভেরি পপুলার, বাট বেশিরভাগ মমতা ব্যানার্জি বিকজ অবভিয়াসলি বাঙালি। অ্যান্ড রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা, তো ওরা বলছিল আমাদের কি আমরা চাই যে ইন্ডিয়ার সাথে রিলেশনশিপ এই জন্য ভালো হোক, কারণ আমরা চাকরি ওখানটায় পাবো, আমাদের জন্য পড়াশোনা করার জন্য, হায়ার স্টাডিজ এর জন্য ইন্ডিয়া ইজ মোর সুটেবল। এটা 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 বাংলাদেশ থেকে আপনি বাংলাদেশের মানুষ যেভাবে দেখছে ভারতকে, সেটা আপনি বুঝছেন। এবার যদি আমরা এই যে আমরা এই নিউজ রুম থেকে বসে আমরা শুধু বোঝার চেষ্টা করছি যে ভারত সবসময় একটা স্থায়ী সরকার চায়, তার প্রতিবেশী দেশে একটা স্থায়ী সরকার হবে। এবার এই স্থায়ী সরকার হতে পারে বিএনপি, হতে পারে জামাতের। ভারত এই ইলেকশন কিভাবে দেখছে? মানে আপনি দীর্ঘদিন দিল্লির রাজনীতি দেখেছেন, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় ভারত এই ইলেকশন কিভাবে দেখছে? যদি বিএনপি আসে এক ধরনের ফরেন পলিসি হবে, যদি জামাত আসে আর এক ধরনের ফরেন পলিসি হবে। দেখো, কেউ ভেবেছিল কি একদিন ইন্ডিয়া তালিবানের সঙ্গে যোগাযোগ রাখবে, তালিবান এসে মিডিয়া সেন্টার, এইসব জিও পলিটিক্যাল কম্পালশন। আমরা যতই বলি বিএনপি, আমার মনে হয় ইন্ডিয়ান সাইড থেকে স্টেটমেন্টটা খুব মিউটেড। ওরা বেশি পাবলিক স্টেটমেন্ট সরকারের তরফ থেকে হচ্ছে না। এখানটায় যে হাই কমিশন আছে, ইন্ডিয়ান হাই কমিশন আছে, ওরাও একদম চুপচাপ বসে আছে। কেন দেখো, যদি কালকে জামাত আছে এখানটায় পাওয়ারে, তোদের জামাতের সাথেও তো বিজনেস করতে হবে না, চাই বিএনপি হোক চাই জামাত হোক। তো এটা হচ্ছে পলিটিক্যাল কম্পালশন, এটা হচ্ছে জিও পলিটিক্যাল কম্পালশন। ইন্ডিয়ার জন্য এই সময় সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি আমরা পাকিস্তান আর চায়নাকে এখানটায় ঢুকতে দেবো না। আমি চাইনিজ ইন্ট্রুশন অনেক জায়গায় দেখেছি। আমি চাইনিজ ইন্ট্রুশন, এই ফান্ডিং ও স্টুডেন্ট আপরাইজিং, ওরা একজন ওপেনলি বলে। আমি এই যে শাহবাগ যেখানে চায়ে আড্ডা, যেটা আমার বাঙালিরা বেশি চা খেতে খেতে আড্ডা মারি, এখানটা খুব আড্ডা মারে। ওরা আমাকে বললো দিদি আমরা চায়নার থেকে ফান্ডিং পাই। তো ওই এনসিপিটা কিন্তু চাইনিজটা একটু লেফট লিডিং, আর ওরা চায়নার থেকে ফান্ডিং পায়। আমি এখানে খুব তাৎপর্যপূর্ণ যে আমরা দেখেছি মোহাম্মদ ইউনূসের সময়কালে, পল্লবী, যে এই পাকিস্তানের আইএসআই এর আধিকারিকরা তাঁরা যাচ্ছেন বাংলাদেশে, বৈঠক করছেন। আমরা দেখছি জঙ্গি গোষ্ঠী নাকি তারা তাঁবু খাটাচ্ছে ওখানে বাংলাদেশে। আমাদের নর্থ ইস্টের যে জঙ্গি গোষ্ঠী তারা পর্যন্ত আশ্রয় নিচ্ছে বাংলাদেশে। সেখানে জেন জি পাকিস্তান সম্পর্কে কি ধারণা, আরো একটু জানতে চাই। কিন্তু আপনি বিশ্বাস করবেন না, জেনজি কিন্তু পাকিস্তানকে এমন কিছু পছন্দ করে না, বিকজ জেনজি হচ্ছে রিবেলিয়াস বাই নেচার। জেনজি ভেরি রিফর্ম ওরিয়েন্টেড, ভেরি প্রোগ্রেসিভ, ভেরি লিবারেল। তো ওদের জন্য রাহুল গান্ধী, ওদের জন্য আমাদের ইয়াং লিডার্স, সচিন পাইলট, ওরা এইসব নাম জানে। আরেকজন ভীষণ পপুলার হচ্ছে কিরণ রিজিজু, মোদি তো আছে। আরেকটা নাম ওরা নিল হচ্ছে স্মৃতি ইরানি। তো ওরা একটু লিবারেল রেজিম চাইবে, আর এই জন্য ওরা ইন্ডিয়াকে বেশি পছন্দ করবে, পাকিস্তানকে না। তো ওরা আমাকে তাই বারবার বললো কি দিদি আমরা কি পাকিস্তানে যে চাকরি করতে পারবো? কেন পাকিস্তানে নিজেই কোনো ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে না, ওরা আমাদের কি দেবে? আর এখানে অনেক স্টুডেন্টস আছে। আমি ইনফ্যাক্ট ঢাকা আসার আগে আমি একটা জেন জি কে দেখা করেছিলাম দিল্লিতে। ও এখন দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ও পোস্টাল ব্যালট ইউজ করে ভোট দেবে। ও তাই বললো দিদি আমার কাছে অপশন ছিল বিদেশে যাওয়া, আমার কাছে অপশন ছিল ইন্ডিয়া যাওয়া। আমি ইন্ডিয়া এই জন্যই চুজ করলাম কেন এখানে একটু লিবারেল, এখানে ভালো এডুকেশন অপরচুনিটিস, আর এদের কালচার মোটামুটি আমাদের মতো। অতনু, এই জায়গা থেকে খুব ইন্টারেস্টিং দুটো জায়গা পল্লবী। প্রথমত যে ওরা ইন্ডিয়ার এসে কাজ করতে চান, ইন্ডিয়া এসে পড়াশোনা করতে চান। ইন্ডিয়ার জন্য বা ভারতের জন্য যে বিদ্বেষটা,
নেতারা দেখাচ্ছেন সেটা ওদের মধ্যে নেই। শুধু নেতাদের ভোটে তো আর বাংলাদেশের সরকার গঠন হবে না। যারা যারা ভোট দেবেন তাদের মধ্যে হচ্ছে ভারত বিদ্বেষ খুব একটা নেই বা মেজর পোর্শনের মধ্যে নেই, এটাও একদিক থেকে প্রমাণিত। সুতরাং আমরা যে বারবার এখান থেকে বোঝার চেষ্টা করছিলাম যে ভারত বিদ্বেষ একটা বড় ইস্যু কিনা ভোটের, বোধহয় সেটা নয়। না, একদম না। আমি কিন্তু গত মাসেও এসছিলাম, আর তখন হিন্দুজ অ্যাটাক একদম পিকে ছিল, অনেক হয়ে গেছিল। আমি কিন্তু অ্যান্টি ইন্ডিয়া ফিলিং একদম পাইনি, আমি লোকাল লেভেলে একদম পাইনি। আমার এখনো মনে আছে আমি কার সাথে দেখা করতে গেছিলাম, মনোজ চক্রবর্তী, নরসিংহে একটা হিন্দু, ওনাকে ওর গ্যারাজে রাত্রিবেলায় মেরে দেওয়া হলো, আগুন লাগিয়ে দেওয়া হলো। আর আমি বাজারে পৌঁছালাম, আর আমি বাজারে পৌঁছে আমি ওনার বাড়ি খুঁজছি। ওখানে একটা মুসলিম বসেছিল ভদ্রলোক, বলে দিদি আমি আপনাকে নিয়ে যাচ্ছি ওনার বাড়িতে। তো উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে গেল, রাস্তায় আমাকে গাড়িতে বললো, দিদি আমরা তো কোনোদিন অ্যান্টি ইন্ডিয়া ফিলিং না, আপনারা ওখানে বসে এমন বলেন অ্যান্টি ইন্ডিয়া আর অ্যান্টি হিন্দু, এরকম কিছু না। তো লোকাল লেভেলে অ্যান্টি হিন্দু ফিলিং নেই, কিন্তু কি হচ্ছে, জামাত অ্যান্ড এরা ঢুকে এরা প্রভোগ করে। আমি তো নিজে শুনেছি অনেক জায়গায় যেখানে ক্যাম্পেইন হয়েছে, কারণ জামাত যতই পাবলিক স্টেটমেন্ট দিই, ওদের ভোট ব্যাংক তো ওটাই না। তো এই জন্য ওরা সারিয়াকে আনবো, আমরা রাডিকালাইজেশন আনবো, দেখো ইন্ডিয়াতে হিন্দুরা দখল করবে, হিন্দুরা এখানে কন্ট্রোল করবে, ওদের কপ করা উচিত। বেশিরভাগ এই লিডার্সরা একটু নেগেটিভ পুশ করছে। দেখো এটা কোনো ডিনাই করা যাবেও না, অনেক হিন্দুদের উপরে অ্যাটাক হয়েছে। আমি তো নিজে দেখেছি, দীপুচন্দ্র দাস, খোকন দাস, মনোজ চক্রবর্তী, সবার কাছে আমি দেখা করতে গেছিলাম। তো ওরা অবাক, আর আমি কোনোদিন এদের দেখিনি। প্রথমবার ওরা বলছে দিদি এরকম হচ্ছে যে আমাদের এদের মারানোর পর এদের জ্বালানো হয়েছে, মানে কোনোদিন এদের গাছে রেখে কোনোদিন কেউ জ্বালায়নি, এটা প্রথমবার এরকম হচ্ছে। তো ওরা নিজে বলে দিদি এটা কিন্তু গ্রাউন্ড লেভেলে পলিটিশিয়ানসরাই এনকারেজ করছে। তার মানে তো আমার মনে হয় একটা জায়গা আমরা একটু বোঝার চেষ্টা করি, মানে একদম গ্রাউন্ড লেভেল থেকে হয়তো আপনি আমাদের বোঝাতে পারবেন। তা হলো এই যে ভোট হচ্ছে, এইবারের ভোট বাংলাদেশের অন্য সবকটা ভোটের থেকে আলাদা, এবং এই ভোটের জন্য প্রচুর পরিমাণে সামরিক বাহিনী রাস্তায় নামানো হয়েছে। কি মনে হয় সত্যি কি অশান্তি হওয়ার মতো কোনো পরিস্থিতি আছে ভোটে? হ্যাঁ, কিছু কিছু পকেটসে আছে। 200 ইলেকশন অবজারভার্স এসছে, আমরা বেশিরভাগ ডেনমার্ক, জার্মানি থেকে এসছে। কালকে আমি যখন মানমান সিং যাচ্ছিলাম, ওরা ওখানটাই যাচ্ছিল, আমি ওদের জিজ্ঞেস করলাম কি তোমরা মানমান সিং কেন চুজ করেছো। তো ওরা কিছু কিছু পকেটে ওদের একটু আশঙ্কা হচ্ছে কি ওখানে হয়তো একটু ভায়োলেন্স হতে পারে, বা হিন্দু বা মাইনরিটিস উপরে অ্যাটাক হতে পারে, তো একটু আছে। ঢাকাতে 10টা এমন এরিয়া আছে, যে শঙ্খপুর বাজার হচ্ছে এমন একটা এরিয়া, যে ওখানে একটু ভয় আছে যে একটু ভায়োলেন্স হতে পারে। ইন্টেল অ্যালার্ট হয়েছে কি হয়তো আমি জানি না, জামাত বা বিএনপি বা জামাতের উপরে বেশি সন্দেহ হচ্ছে যে ওরা একটু ডিস্টার্ব করার চেষ্টা করবে। ওরা চাইবে না যে হিন্দুরা বাইরে যে ভোট করুক, या মাইনরিটিস। 8% হিন্দুজ, কোয়াইট আ বিগ নাম্বার। অতনু, আমার মনে হয় আগের প্রসঙ্গটা ধরে যে তারেক রহমানের এই স্লোগানটাও বোধহয় যারা ভারত বিদ্বেষ নন, ভারত বিদ্বেষী মনোভাব বেশিরভাগ অংশের মধ্যে নেই, পল্লবী নিশ্চয়ই মনে করে যে পিন্ডি নয়, দিল্লি নয়, ঢাকায় আসলে আমাদের টার্গেট, ঢাকার উন্নতি বা বাংলাদেশের উন্নতি আমাদের টার্গেট। এই স্লোগানটাই বোধহয় তারেক রহমানের আরো বেশি করে ভোট পাওয়ার ক্ষেত্রে অনেকটা কাজে দিতে পারে। হ্যাশট্যাগ লেটস লাভ বাংলাদেশ, এটা কিন্তু অনেক জায়গায় আমি এই ক্যাম্পেইনটা দেখেছি। ওদের যদি এলইডি স্ক্রিন, আমার হোটেল রুমের সামনে থেকে দেখা যাচ্ছে এলইডি স্ক্রিন, হ্যাশট্যাগ উই লাভ বাংলাদেশ। তো এইসব ওরা যেরকম আমাদের ইন্ডিয়াতে ও ন্যাশনালিজম, ন্যাশনাল ফিলিং, ওসব জাগানোর চেষ্টা হয়ে ভোট নেওয়া হয়েছিল, বাংলাদেশেও কিন্তু এরকম চেষ্টা হচ্ছে, বিএনপি করছে। কেন এখানটায় মোরালটা খুবই ডাউন, লোকরা খুবই ডিমোরালাইজড, ওদের কাছে চাকরি নেই। আপনি যদি খুলনা, চিটাগং, ছোট ছোট জায়গায় যাবেন, ঢাকা কিন্তু বাংলাদেশ না, এখানটায় ফ্যান্সি ক্যাফেটেরিয়াস এন্ড রেস্টুরেন্টস আছে, কিন্তু যে আমি খুলনা, চিটাগং ভেতরের দিকে যদি যাবে, ওখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি। ওখানটায় কোনো রোড, পুলিশ, স্কুল, কলেজ, হসপিটাল এসব কিছু না। মানে এই কারণেই আওয়ামী লীগের উপরে আরো ক্ষুব্ধ, মানে শেখ হাসিনার উপরে আরো ক্ষুব্ধ। শুধু মাদ্রাসা করে গেছেন, মাদ্রাসা গুলোতে কি হচ্ছে তিনি দেখেনি। আর খুব বড় বড় ফ্লাইওভার, ভালো ভালো রোড, কিন্তু ওই রোডের পর বাসিং চড়বে না, ওখানে লোকদের যাওয়ার কোনো রাস্তা নেই,
এইসব রাগটা আছে, এই জন্য তারিক রহমান জিয়া যেরকম ওনাকে ডাকা হয় এখানটায়, তারিক কিন্তু এই ন্যারেটিভটা পুশ করছে কি তুমি যদি বাংলাদেশকে ভালোবাসো তাহলে আমাদের ভোট দাও। কেন আরেকটা প্রবলেম হচ্ছে তারিকের, কেন ও 17 বা 18 বছর ও সেলফ ইম্পোজ এক্সাইলে ছিল। অনেক লোকরা না আমাকে হাসি ঠাট্টা করে বলতো কি দিদি ও তো আমাদের রাহুল গান্ধীর মতন, ওখানটায় বাইরে থেকে এসছে, বাইরে থাকে, এখানটা থাকে না, আর এখন রাজনীতির কথা বলছে। এই জন্যে তারিকের জন্য এটা হচ্ছে ডু অর ডাই পলিটিক্যাল সার্ভাইভাল এর ইলেকশন। ওকে প্রুভ করতে হবে যে আমি বেগম খালেদা জিয়ার লেগেসিটা আগে নিয়ে যাব। ওনার অফিসে যদি আপনি বিএনপির অফিসে যাও, যেখানে আমার হোটেল আছে গুলশনে, ওনার অফিসে যত সিনিয়র বেগম খালেদা জিয়ার লোকগুলো ছিল, অ্যাডভাইজার্স ছিল, যেরকম ফখরুল ইসলাম, ওরা কিন্তু এখনো বসে আছে, ওরা এখনো অ্যাডভাইস দেয়। সেই ডিটাচমেন্টটা কিন্তু এখনো তারিক স্মার্টলি করেনি, যেটা রাহুল গান্ধী করেছিল। কি আমি আমার মা সোনিয়া গান্ধীর অ্যাডভাইজার্স কে সরাবো, নিজের গরুকে আনবো, সেই মিস্টেকটা কিন্তু তারিক করেনি। তাহলে অতনু শেষ করব, তোমার কিছু বলার আছে? আমরা শুধু এটুকুই বলার আছে, যারা যারা দিচ্ছেন প্লিজ আগামীকালও ঠিক এরকম সময় আমরা এটা নিয়েই কথা বলবো, কারণ আগামীকাল ভোটের পর কি হয় সেটা দেখার, এবং আই এম শিওর যে পল্লবী হয়তো আমাদের জয়েন করবে। থ্যাংক ইউ। হ্যাঁ একদম 7:30 থেকে 4:30। আমরা আসলে অনেকগুলো বিষয় নির্ভর করছে, আমরাও তাকিয়ে আছি, ভারত সরকারও তাকিয়ে আছে বাংলাদেশে কালকে ভোটের দিকে, এবং কি হয় না হয় সবটাই তো বাণিজ্য এবং তার সঙ্গে সুসম্পর্ক। এই নতুন যে গ্লোবাল যে একটা ওরিয়েন্টেশন, যে পলিটিক্স চলছে, সেই পলিটিক্সের মধ্যে বাংলাদেশ যদি আমাদের বন্ধু দেশ না হয় তাহলে আমাদের একটা আশঙ্কার বিষয় থাকেই। দেখা যাক, কালকে নিশ্চয়ই শান্তিতে ভোট দেবেন বাংলাদেশের মানুষ, আবার গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশে, আমরা এটাই চাই। অনেক ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ।